ওয়েলকাম স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমি দশম শ্রেণীর রসায়ন অংশের একটি অধ্যায় তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিকে আমি 3টি ভাগে বিভাজিত করে তোমাদের পড়াবো। আজকের এই ভিডিওতে আমি প্রথম অংশ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের যে প্রাথমিক ধারণাগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ভিডিও। তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কথাটাকে আমরা ভেঙে লিখলে দেখব তড়িৎ প্লাস বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ প্রবাহ চালনা করে কোনো যৌগিক পদার্থকে বিশ্লিষ্ট করার পদ্ধতিই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা কোনো যৌগিক পদার্থকে জলে দ্রবীভূত করতে পারি বা তাকে গলিত অবস্থায় নিতে পারি, নিয়ে তার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করব তখন সেই যৌগিক পদার্থ তার মৌলিক উপাদানে বিশ্লিষ্ট হয়ে যাবে। এই পদ্ধতিকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ দ্বারা বিশ্লেষণ। যেরকম আমরা জলকে তড়িৎ দ্বারা বিশ্লিষ্ট করলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো গ্যাস পেয়ে থাকি। হাইড্রোজেন 2 আয়তন এবং অক্সিজেন 1 আয়তন উৎপন্ন হয়, অর্থাৎ 2:1 অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় জল থেকে। তাহলে এই যে জলকে আমরা বিভাজিত করলাম তড়িৎ প্রবাহের সাহায্যে, একে আমরা বললাম তড়িৎ বিশ্লেষণ। একইভাবে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যে খাদ্য লবণ, এটা সাধারণত কঠিন অবস্থায় পাওয়া যায়। একে আমরা জলে দ্রবীভূত করে তার মধ্যে দিয়ে তড়িৎ পাঠাতে পারি, অথবা গলিত অবস্থায় এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাতে পারি। তাতে আমরা সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস পাব। যদি আমরা গলিত অবস্থায় কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে তড়িৎ পাঠাই, সোডিয়াম উৎপন্ন হবে ক্যাথোডে আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে অ্যানোডে। তো এইভাবে যে দুটো মৌলিক পদার্থে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গেল তড়িৎ প্রবাহের সাহায্যে, একে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। এবার আমরা চলে আসি তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য। কোনো কোনো পদার্থ আছে যে পদার্থকে আমরা জলে দ্রবীভূত করার পর তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালাতে গেলে তার মধ্যে তড়িৎ প্রবাহ হয় না, অর্থাৎ সেই পদার্থগুলো তড়িৎ পরিবহন করে না। আবার অনেক পদার্থ আছে যে পদার্থগুলো তড়িৎ পরিবহন করে, যেরকম আমাদের খাদ্য লবণ জলে মেশাবে, মিশিয়ে তার মধ্যে দিয়ে দেখবে তড়িৎ প্রবাহ হবে। কিন্তু জলে যদি চিনি মেশানো হয় সেই দ্রবণ তড়িৎ পরিবহন করবে না। তো দেখা যাচ্ছে দুরকম পদার্থ রয়েছে। এক ধরনের পদার্থ যারা জলে দ্রবীভূত হয়ে আয়নে পরিণত হচ্ছে, তারা তড়িৎ পরিবহন করতে পারছে। এই পদার্থগুলোকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা হলো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো সেই সব পদার্থ যারা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে ভেঙে যায় এবং তারা তড়িৎ পরিবহন করতে পারে। সেই দ্রবণের মধ্যে দিয়ে যদি তড়িৎ পাঠানো হয় তাহলে তড়িৎ পরিবহন হবে, কারণ এই তড়িৎ পরিবহনটা করে আয়নগুলো। যে আয়নগুলো দ্রবণের মধ্যে থাকে সেই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। উদাহরণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ যখন জলে মেশানো হচ্ছে তখন সেটা Na+ এবং Cl- আয়নে ভেঙে যাচ্ছে। এই আয়নগুলোই তড়িৎ পরিবহনের জন্য দায়ী। এই ধরনের পদার্থকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই ধরনের পদার্থের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ পাঠাবো তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি ঘটবে। এরকম অনেক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, বিভিন্ন অ্যাসিড রয়েছে, ক্ষার রয়েছে বা লবণ রয়েছে। আমরা এখানে স্ক্রিনে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি অ্যাসিডগুলো রয়েছে। এছাড়া ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অনেক ধরনের ক্ষার হতে পারে, বা লবণ বিভিন্ন ধরনের যেগুলো জলে দ্রাব্য সমস্ত লবণগুলো আছে জলে মেশালেই তারা আয়নে ভেঙে যায় এবং তারা তড়িৎ পরিবহন করতে সক্ষম। কিন্তু অনেক পদার্থই রয়েছে যারা জলে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যাচ্ছে না। এই ধরনের পদার্থগুলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখানে একটা উদাহরণ আমরা যেরকম দেখতে পাচ্ছি, চিনির উদাহরণটা আলোচনা করলাম। এছাড়া পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, এই যে উদাহরণগুলো রয়েছে, এটা জলে দ্রবীভূত হচ্ছে না, এরা সমযোজী পদার্থ, কিন্তু এরা কেউ তড়িৎ বিশ্লেষ্য নয়, এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ইউরিয়াটা দেখবে জলে দ্রবীভূত হয় এবং কোনো তড়িৎ পরিবহন করে না। তাহলে আমরা অনেক সমযোজী পদার্থই এখানে পাচ্ছি। এই পদার্থগুলো কোনোভাবেই আয়ন উৎপন্নও করে না এবং এরা কোনোভাবেই
তড়িৎ পরিবহন করে না। এখানে একটা পয়েন্ট দেখবে যে পদার্থগুলোকে বলছে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়। এই পয়েন্টটা খেয়াল করবে, লেখা আছে দেখো পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়। তো এখানে বিভিন্ন পদার্থগুলোকে আমরা জলে দ্রবীভূত করেও তড়িৎ পরিবহন করাতে পারি, আবার অনেক কঠিন পদার্থ আছে, তড়িৎযোজী কঠিন পদার্থ আছে যাদেরকে গলিত অবস্থায়ও তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করানো যেতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইডই আছে, সোডিয়াম ক্লোরাইডকে প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা গলাতে পারি, এবং 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন আমরা গলাবো তখন সেই গলিত অবস্থায় তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে, এবং তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষণ হবে, সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন হবে, দুটি মৌলিক পদার্থ উৎপন্ন হচ্ছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে যৌগিক পদার্থেই তড়িৎ বিশ্লেষণ সম্ভব, মৌলিক পদার্থের দ্বারা তড়িৎ বিশ্লেষণ হবে না, কারণ মৌলিক পদার্থকে ভাঙা যায় না, বিশ্লিষ্ট করা যায় না। তো আমরা এখানে একটা উদাহরণ দেখব পারদের। পারদ একটা তরল পদার্থ এবং সেটা তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? না, অবশ্যই না, কারণ পারদ যৌগিক পদার্থ নয়, পারদ একটি মৌলিক পদার্থ, একটা ধাতু। তো এটা কোনোভাবেই ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করে না। আর এখানে যে তড়িৎ পরিবহনটা হয় সেটা হচ্ছে পারদের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের জন্য, যেটা সমস্ত ধাতুর ক্ষেত্রেই হয়ে থাকে। সমস্ত ধাতুর ক্ষেত্রেই দেখা যায় সেখানে মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনে সাহায্য করে। তো পারদ একটা তরল পদার্থ এবং তড়িৎ পরিবহন করলেও পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়। আর সাধারণত তড়িৎ পরিবহনের ফলে যৌগিক পদার্থের যে রাসায়নিক পরিবর্তনটা হয়, পারদের ক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন আমরা লক্ষ্য করব না। অন্যান্য ধাতুর মতোই পারদও তড়িৎ পরিবহন করবে এবং তার কোনো রাসায়নিক পরিবর্তন হবে না। এবার আমরা পদার্থকে একটু ভাগ করে নিই। পদার্থের আমরা বিভিন্ন ভাগগুলো এখানে লিস্টে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, সুপরিবাহী, অর্ধপরিবাহী আর কুপরিবাহী বা অন্তরক পদার্থ। সুপরিবাহী হচ্ছে যারা তড়িৎ পরিবহন করতে পারে খুব ভালো, কুপরিবাহী মানে বুঝতেই পারছো যারা তড়িৎ পরিবহন করে না, আর অর্ধপরিবাহী ঠিক মাঝামাঝি ধর্মের, অর্থাৎ পরিবহন সুপরিবাহীর মতোও হয় না, আবার একদম কুপরিবাহীও নয়। এবার সুপরিবাহী যে পদার্থগুলো হয় তাদের মধ্যে আমরা ইলেকট্রনীয় পরিবাহী কিছু দেখতে পাবো, যেরকম ধাতব পরিবাহী হোক বা অধাতব পরিবাহী যেগুলো আছে। ধাতব পরিবাহী মানে ধরো সোনা, রূপো হতে পারে, অ্যালুমিনিয়াম, তামা, লোহা, সমস্তই ধাতব পরিবাহী। এরা ইলেকট্রনীয় পরিবাহী, কারণ এদের মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে সেই মুক্ত ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবহন হয়। আর অধাতব পরিবাহী যেটার কথা বলছি আমরা, গ্রাফাইট আমাদের ভালো উদাহরণ, অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবাহী। এছাড়া আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা জানলাম, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যারা তড়িৎ পরিবহন করে, এবং এখানে ইলেকট্রন দায়ী নয়, এখানে দায়ী হচ্ছে এই পদার্থগুলোর মধ্যে উপস্থিত আয়ন। যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো থাকে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায়, সেই আয়নগুলো তড়িৎ পরিবহনে সাহায্য করে। এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে একটু আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞা রয়েছে। কোনো তড়িৎ বিশ্লেষ্যকে যখন জলে দ্রবীভূত করা হয় তখন সেই তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত যদি হয়ে যায় তবে তাকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে থাকি। অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো হলো সেই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য যারা পুরোপুরি আয়নে ভেঙে যায়। উদাহরণ হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, যে সমস্ত আমাদের তীব্র অ্যাসিডগুলো রয়েছে তারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায়। কিন্তু অনেক পদার্থ রয়েছে যারা তড়িৎ বিশ্লেষ্য, যারা জলীয় দ্রবণে আয়নে ভেঙে যায় কিন্তু পুরোপুরি আয়নে ভেঙে যায় না, অর্থাৎ কিছুটা আয়নে ভেঙে যায়, আরও যখন দ্রবণ লঘু করা হয় তখন তারা আরও বেশি করে আয়নে ভাঙে, অর্থাৎ আয়নে ভেঙে যাওয়াটা সম্পূর্ণ হয় না। এই ধরনের পদার্থগুলোকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে থাকি। উদাহরণ হিসাবে অ্যাসিটিক অ্যাসিডের কথা বলবো।
অ্যাসিটিক অ্যাসিডের একটি লঘু জলীয় দ্রবণ যখন তুমি নেবে, সেখানে অ্যাসিটিক অ্যাসিডের অণুও পাওয়া যাবে, আবার তার যে উৎপন্ন আয়নগুলো সেগুলোকেও আমরা পাবো। আমরা একটু দেখে নেব এখানে বিভিন্ন ধরনের যে তীব্র বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য রয়েছে তারা কীভাবে আয়নে ভেঙে যায়। যেমন HCl আমরা দেখতে পাচ্ছি H+ ও Cl- আয়নে ভেঙে যাচ্ছে, NaOH ভেঙে যাচ্ছে Na+ OH- আয়নে, আর NaCl যেটা লবণ সেটা Na+ এবং Cl- আয়নে ভেঙে যাচ্ছে। তো প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষ্যই দেখছি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙছে। প্লাসগুলো ক্যাটায়ন তোমরা জানো, আর মাইনাসগুলো অ্যানায়ন। তো এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেগুলো সমস্ত রয়েছে আমাদের, এই তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো দেখা যাচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যাচ্ছে, এবং এই ক্যাটায়ন ও অ্যানায়ন যেগুলো জলের মধ্যে থাকছে এরাই তড়িৎ পরিবহনের জন্য দায়ী, অর্থাৎ আয়নের কারণেই তড়িৎ পরিবহন হচ্ছে। এখন এদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলার মূল কারণটাই হলো যে এই সমস্ত পদার্থগুলো যখন জলে দ্রবীভূত অবস্থায় থাকছে তারা সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যাচ্ছে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যখন জলে যোগ করছি আমরা, সমস্তটাই Na+ এবং Cl- আয়নে ভেঙে থাকছে, কোথাও কোনো NaCl তুমি দেখতে পাবে না। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি ঘটবে? ধরো অ্যাসিটিক অ্যাসিডকে আমরা জলে দ্রবীভূত করলাম, তো অ্যাসিটিক অ্যাসিড ভেঙে যাবে দুটো আয়নে, CH3C+- অর্থাৎ অ্যাসিটেট আয়ন, এবং উৎপন্ন করবে H+ আয়ন। যেহেতু এটা অ্যাসিড তাই H+ আয়ন উৎপন্ন করবে। এখন এই অ্যানায়ন এবং ক্যাটায়নে যে ভেঙে গেল, এই অ্যানায়ন এবং ক্যাটায়ন ছাড়াও আমরা অ্যাসিটিক অ্যাসিড অণুকে জলীয় দ্রবণে দেখতে পাবো। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে যখন জলে দ্রবীভূত করা হচ্ছে তখন ক্যাটায়ন অ্যানায়ন এরা জলীয় দ্রবণে থাকবে, এর সাথে যে অবিয়োজিত অণুগুলো রয়েছে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড যদি মনে করো তুমি 100টা অ্যাসিটিক অ্যাসিড অণু জলে দ্রবীভূত করেছো, তো 100টা অণুর মধ্যে হয়তো 20টা অণু ভেঙে গেছে, তার থেকে যা ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হলো সেগুলো জলীয় দ্রবণে থাকবে। তার সাথে বাকি যে 80টা অ্যাসিটিক অ্যাসিড অণু পড়ে রয়েছে সেই অণুগুলোও কিন্তু জলীয় দ্রবণে থাকবে। এটাই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলে সম্পূর্ণরূপে পদার্থ ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাবে, অবিয়োজিত অণু অর্থাৎ যেটা ভাঙেনি এরকম কোনো অণু থাকবে না। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন তো উৎপন্ন হবেই, সেগুলো জলীয় দ্রবণে থাকবেই, তার সাথে অবিয়োজিত যে অণু সেগুলোও থাকবে। যেমন অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা উদাহরণটা আলোচনা করলাম, অ্যাসিটিক অ্যাসিডের অবিয়োজিত অণুও জলীয় দ্রবণে থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তাহলে প্রধান পার্থক্যগুলো কী হলো? প্রধান পার্থক্যের মধ্যে প্রথম পয়েন্টে আসছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বেশি মাত্রায় বিয়োজিত হয়, মানে প্রায় পুরোটাই বিয়োজিত হয়ে যায় লঘু জলীয় দ্রবণে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আয়নের পরিমাণ জলীয় দ্রবণে বেশি থাকে, যেহেতু সম্পূর্ণ বিয়োজিত হয়ে থাকে তাই আয়নের পরিমাণটাও জলীয় দ্রবণে বেশি, এবং সেই কারণে তড়িৎ পরিবাহিতাও বেশি। আমরা আলোচনা করেছি যে তড়িৎ পরিবহন কে করে? আয়ন। আয়ন যদি অল্প থাকে তড়িৎ পরিবহন অল্প হবে, আয়ন যদি বেশি থাকে তড়িৎ পরিবহন বেশি হবে। তো স্বাভাবিকভাবেই মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আয়নের সংখ্যা যেহেতু কম আছে তাই মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতাও খুবই কম হবে। এবার আয়ন ছাড়াও আমরা দেখতে পাবো মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে অবিয়োজিত অণুগুলো দ্রবণে থাকছে, কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কোনো অবিয়োজিত অণু থাকছে না, শুধুমাত্র আয়ন অবস্থান করছে। তাহলে এই হলো আমাদের তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য। আমরা বেশ কিছু এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের তীব্র অ্যাসিডগুলো, তীব্র ক্ষার, এছাড়া বিভিন্ন ধরনের লবণ আছে যারা আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিডের উদাহরণ নিতে পারি, ফর্মিক অ্যাসিড, যেগুলো সাধারণত জৈব অ্যাসিড হয়ে থাকে। এই জৈব অ্যাসিডগুলো অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং এরাই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
এছাড়া জৈব ক্ষার বিভিন্ন ধরনের আছে, সেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে পড়ে। এছাড়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব একটা ভালো এক্সাম্পল আমরা বলতে পারি, যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো বেশি পরিমাণে আয়ন তৈরি করছে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো কম পরিমাণে আয়ন তৈরি করছে। স্বাভাবিকভাবেই তীব্র তড়িৎ বিশ্লেষ্যের যে দ্রবণ হবে সেখানে তড়িৎ পরিবাহিতা বেশি হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে তড়িৎ পরিবাহিতা কম হবে। এবার আমরা তড়িৎ বিশ্লেষ্য এবং ধাতুর যে তড়িৎ পরিবহন সেটা নিয়ে একটু আলোচনা করব। কোথায় এদের তড়িৎ পরিবহনের পার্থক্য সেগুলো একটু পয়েন্ট দেখে নেব। তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থের কথা আমরা বলছি, এই পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আর যে ধাতুর কথা বলছি, ধাতু প্রচুর উদাহরণ রয়েছে, অ্যালুমিনিয়াম হোক, সোনা হোক, সে রূপো হোক বা লোহা, সমস্ত ধাতুগুলোই যারা তড়িৎ পরিবহন করে তারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। ব্যতিক্রমের মধ্যে পড়ে যাচ্ছে পারদ। পারদ একটা ধাতু যেটা তরল অবস্থায় পাওয়া যায় এবং তরল অবস্থায় পারদ তড়িৎ পরিবহন করে। যে অবস্থাতেই তড়িৎ পরিবহন করুক না কেন এই সমস্ত ধাতুগুলো, এই ধাতুর মধ্যে অবস্থানকারী মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন হয়। ধাতুতে যে মুক্ত ইলেকট্রন অবস্থান করে সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী। অন্যদিকে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে থাকা যে আয়নগুলো, এই আয়নগুলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী। বিভিন্ন ধরনের ক্যাটায়ন হোক বা অ্যানায়নগুলো হোক, এই ক্যাটায়ন ও অ্যানায়নগুলো তড়িৎ পরিবহনের জন্য দায়ী। ক্যাটায়নের পজিটিভ চার্জ, অ্যানায়নের নেগেটিভ চার্জ, তার জন্য কিছু আসে যায় না, সব আয়নগুলোই তড়িৎ পরিবহনে সাহায্য করে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন তড়িৎ পরিবহন করে তখন তড়িৎ দ্বারা বিশ্লিষ্ট হয় এবং উপাদান যে মৌলগুলো, বিভিন্ন ধরনের সে ধাতু হোক অধাতু হোক, উপাদান মৌলে সে ভেঙে যায়। অর্থাৎ এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি। এখানে জারণ বিজারণও ঘটে। তাহলে তড়িৎ পরিবহনের ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন হচ্ছে। মনে করা যাক সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এবং ক্লোরিনে ভেঙে যাচ্ছে, তাহলে এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। অন্যদিকে ধাতুর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন হচ্ছে তখন কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, ধাতু একই অবস্থায় থাকছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উষ্ণতার প্রভাব। উষ্ণতা যখন বৃদ্ধি করা হচ্ছে তখন ধাতব পরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবাহিতা কমে যাচ্ছে, কারণ সেখানে যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে সেই ইলেকট্রনগুলোর গতি হ্রাস পায়। তাপ যখন আমরা প্রয়োগ করব ধাতুতে, মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ধরো উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর কণাগুলোর কম্পন শুরু হয় এবং ইলেকট্রনগুলো তাতে যেতে বাধা পায়, তার ফলে পরিবাহিতা কমে যায়। তারপরে যে কোনো একটা ধরো তামার তার হোক বা লোহার তার হোক, সে যত গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনটা কম হয়। অন্যদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ঠিক উল্টো ব্যাপারটা ঘটে। কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে বিভিন্ন আয়ন, আয়নগুলোর গতি যত বৃদ্ধি পাবে তড়িৎ পরিবহন বেড়ে যাবে। তো এখানে যত উষ্ণতা তুমি বৃদ্ধি করবে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আয়নগুলো আরও বেশি গতি পেয়ে যাবে, মানে গতিশক্তি বেড়ে যাবে তাদের, এবং তখন কি হবে, আয়নগুলো আরও তাড়াতাড়ি তড়িৎদ্বারের দিকে যেতে থাকবে এবং তড়িৎ পরিবহন বেশি করে করবে। তাই উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দেখা যায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা বেড়ে যায়, অন্যদিকে ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা কমে যায়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে বাকি কনসেপ্টগুলো আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।